আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ২৭। লিখেছেন ফাবিহা মম। শোকাহত বাড়ির মতো নিস্তব্ধ ছিল ১০টা নাগাদ। মাঝরাতের সেই ভয়াবহ ঘটনার পর ভোররাতে ঘুমাতে পারেনি কেউ। সকালের আলোটা গগনপটে ছড়িয়ে পড়লে তখন যেন ঘুম ঘুম ভাব হলো, কিন্তু ঘুমকে তখন পাত্তা দেওয়ার মতো অবস্থা ছিল না কারোর। বিছানার এপাশ ওপাশ করতেই ফোনের বিপ আওয়াজ চমকে উঠল মাথা। ফোনের উপর চোখ বুলাতেই সব ফেলে হুড়মুড়িয়ে উঠল। একসঙ্গে নিজ নিজ রুমের ওয়াশরুমে ছুটল তারা। দ্রুত নিজেদের ফ্রেশ করে বাড়ির ঠিক বাগান সাইডটায় জড়ো হলো। সূর্যহীন আকাশটা শীতের আবরণে ঘুমিয়ে আছে, কুয়াশাচ্ছন্নে আবৃত হয়ে আছে চারপাশ। বাড়ির সদর দরজা পেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে ডানে বাঁক নিল সবাই। যার যার হুডির পকেটে সবারই হাত গোজা। মাথায় কেউ হুডি টেনেছে, কেউ পেঁচিয়েছে মাফলার। শিশির জমা ঘামের উপর পা ফেলে নির্দিষ্ট গন্তব্যের দিকে এক এক করে জড়ো হলো তারা। মুখের কারোরই রানী, নিঃশ্বাসের সাথে সাথে নাক দিয়ে ধোঁয়ার মতো বেরোচ্ছে। দূর থেকে দেখলে মনে হয় নাক দিয়ে আগুনের রেশ ফুটছে। কনকনে কনকনে শীতের সকালে দেয়ালহীন পাকাপোক্ত কটেজটার সামনে এলো সবাই। এটা মাহাতিম নিজের জন্য বানিয়েছে। গোলকার কটেজটা সুইচ হলেও চতুর্দিকে দেয়াল দেওয়া নেই। কটেজের ঢোকার জন্য একপাশে ৩টে সিঁড়ি দেওয়া আছে। কেউ সিঁড়ি দিয়ে শালীনভাবে উঠতে পারে, আবার কেউ ঘাস থেকে পা বাড়িয়ে এমনিতেও কটেজে ঢুকতে পারবে। মেয়েদল যেহেতু কমফোর্ট জোনে থাকতে ভালোবাসে, তাই নীতিপ্রীতি ফারিন সিঁড়ি দিয়ে উঠল, বাকিরা নিজেদের মতো পা উঁচিয়ে কটেজে ঢুকে পড়ল। গোলাকার একটা মস্ত টেবিলের বিছানো সেখানে। টেবিলের চারদিকে জুড়ে ১২টার মতো চেয়ার সাজানো হয়েছে। ফাঁকা চেয়ারগুলোতে নিজেদের আসন অধিকার করে আসল জায়গায় দৃষ্টি দিল সবাই। মামু, এই সকাল সকাল এই তলবে ডাকলা কেন? এক্সক্লুসিভ কিছু হইছে? কথা বলার জন্য গলাটা একটু কেশে শীতের রুক্ষতা কাটালো সৌভিক। হাত দুটো টেবিলের উপর মুঠোবন্দি করে রাখতে গম্ভীর সূচকে বলল, মাহাতিম এবার গোপন কিছু করছে গাইস। আমি ধরতে পারছি না। কাল রাতে যে রাগটা দেখালো সেটা স্প্রেস এক পক্ষিত জেগ ছিল না। ওর আচরণগুলো আমার সেন্স অন্যদিকে ডিটেক্ট করছে। প্রথমত, ও কখনো ৪ মাসের ছুটিতে ঢাকা ফিরে না। দ্বিতীয়ত, অনামিকার ব্যাপারটার ওভাবে রিয়েক্ট করে হুল্লোড় দেখাবে এটা আদৌ সম্ভব না। মেহিনুরকে ক্ষতি করেনি জানি, এটা যে করবে না শিওর ছিলাম। তৃতীয়ত, যেটা খটকা লেগেছে সেটা হলো তাড়াহুড়া। এই তাড়াহুড়াটা আগে কখনো ওর ভিতর দেখিনি। ওর নেভির কোনো পদের কর্মকর্তা, এটা নতুন করে আর বললাম না। ওর মাইন্ড, ফিটনেস সবগুলি এক্সট্রিমলি লেভেলের ডিটারমাইন্ড। তার উপর ও যেই ফিল্ড থেকে বিলং করে সেখানে তিল পরিমাণ দয়া দেখানোর দীক্ষা শিখেনি। ও কেন তাড়াহুড়াটা করছে বুঝতে পারছিস কেউ? পালাক্রমে নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল ওরা। সৌভিকের দৃষ্টি এখনো পূর্বের মতোই কঠোর। সিয়াম কথাটা আমলে নিয়ে এমনভাবে বলল যেন কাকপক্ষী পর্যন্ত কথাটা ও শুনতে না পায়। ও কি কিছু নিয়ে ভয় আছে? তৎক্ষণাৎ চকিত ভঙ্গিতে সিয়ামের দিকে তাকালো সবাই। এমন অবস্থা দেখে সিয়াম যেন ভীষণ খেয়ে খুব খুব করে কেশে উঠল। সৌভিকের দৃষ্টি শুধু কঠিনের মতো শক্ত হয়ে রইল। গলার সুর আগের চেয়েও গম্ভীর করে বলল, আমার মন বলছে ও গোপন মিশনে জড়িয়ে আছে। ও চাচ্ছে আমরা যেন আউট অফ ঢাকা হই। চট্টগ্রামে চলে গেলে ওর কোনো টেনশনই থাকবে না। সেখানে কোনো প্রবলেম হলে যে কোনো সময় স্পেশাল ফোর্স এসে আমাদের উদ্ধার করতে পারবে। কিন্তু ঢাকায় থাকলে সেই টিম আসতে আসতে যা ঘটার সব ঘটে যাবে। ও যে কী নিয়ে টেনশন করছে সেটাই আমি রাত থেকে চিন্তা করছি, ধরতে পারিনি। সৌভিকের কথায় নিজের বাক্য ঠেকিয়ে তেজি সুরে বলল প্রীতি, ভাইয়া যেটাই করুক তাই বলে কি ভাবির সাথে এরকম বিহেভ করবে? মেহিনুর ভাবি যেমনই হোক, এখানে প্রত্যেকটা মেয়ের নিজস্ব গণ্ডি আছে। কেউ খুব তাড়াতাড়ি অন্যের ইজি হয়ে যায়, কেউ বেশি টাইম লাগায়, কিন্তু ভাইয়ার আচরণটা আমার। সৌভিক এমন কথার দারুণ চটে গিয়ে বাজ খাই গলায় বলল, আরে রাখ তোর আচরণ। একটা মানুষ যদি
তোর সাথে ফ্রি হওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে তুই কি নখ কামড়ে বসে থাকবি? ভাবি কি বুঝে না মাহাতিমের ভেতরে কি চলে? ওর মুখের দিকে ঠিকমতো তাকালেও তো বোঝার কথা ও এখানে বিশ্রাম নিতে আসেনি। একটা মানুষের মধ্যে ন্যূনতম সহ্য থাকে রে। আমি তো নিজেই ভাবির ন্যাকামো দেখে বিরক্ত হয়ে যাচ্ছি। মাহাতিমের মধ্যে কি হয় সেটা নাই বা বললাম। সৌভিকের গরম মেজাজ দেখে আজ কেউই আগ বাড়িয়ে কথা বলল না। প্রীতিও নিজের কথায় বাধা পেয়ে বাকি কথাটুকু গিলে ফেলল। তৌফ এতে ক্ষান্ত রইল না, তেড়ে এসে যুক্তি ছেড়ে গজগজ সুরে বলল, শালার মাথায় কাজ করতেছে না। এইসব প্যাচ যে কেমনে সামলামো, কেমনে যে ঠিক করমু, রাস্তায় তো চোখে দেখি না। তোরা কিছু ভাবছোস কেউ? তৌফকে শান্ত করে পাশ থেকে বলল সামিক, আমার মাথায় একটা বুদ্ধি আছে। এক্সিকিউট করতে হেল্প লাগবে। আমার এখন মাহাদিকে প্রয়োজন। আমি যে টোপ ফেলতে যাচ্ছি সেটা জায়গা মতো নিশানা পেলেই সব কিছু ঠান্ডা হয়ে আসবে। সামিকের চোখের ভাষায় যেন দক্ষ বুদ্ধির পরিকল্পনা বোঝাচ্ছে। সবাই কিছুক্ষণ মনতার সাথে নীরব থাকলো ঠিকই, পরক্ষণে সবার ঠোঁটে ফুটে উঠল আত্মবিশ্বাসের চিন্তামুক্ত হাসি। ৯ জন মাথা যখন দিন শেষে একত্র হয় তখন হাজার বিপদের ভেতরও সুরাহা যেন অন্ধকার চিরে বেরিয়ে আসে। মনের সকল ভয়, ডর, শঙ্কা এমনভাবেই নিঃশেষ করে দেয় যেন আশার আলোতে বলীয়ান হয়ে ওঠে তাদের সন্ত্রস্ত প্রাণ। শাওয়ারের সিলভার নবটা বাঁদিকে ঘোরাতেই ফোঁটায় ফোঁটায় বর্ষণ শুরু হলো। নবটা মজরে স্পিড খানিকটা বাড়িয়ে দিতে এবার তুমুল আকারে বর্ষণ শুরু হলো। কৃত্রিম বৃষ্টিতে ফোঁটাগুলো তুষারকণার মতো ঠান্ডা। ভোর সকালের বরফের মতো কনকনে ঠান্ডা পানিতে গা ভেজাচ্ছে মাহাতিম আনসারি। শীত গ্রীষ্ম কোনোটাই তার নিয়ম মাফিক রুটিনকে ছেদ করতে পারে না। টানা 4টা বছর যাবৎ নিজেকে কঠিন নিয়মে আবদ্ধ করার ফল এটা। শার্টের বোতামগুলো ডান হাতে খুলতে লাগলো মাহাতিম, মুখটা শাওয়ার দিকে উঁচু করে রাখা। প্রতিটি ঠান্ডা তুল্য বিন্দু তার দেহের ভাঁজে ভাঁজে মিশে গিয়ে সিক্ত করতে মত্ত। ঠান্ডা পানি যেন তার চোখ দুটো দেখা পেয়ে আনন্দে উল্লাসে ঠোঁট দুটো যেন ঠান্ডার সংস্পর্শে পেলে সাথে সাথে রক্তিম হয়ে ওঠে। বাঁ হাতে মোটা ব্যান্ডেজ থাকা সত্ত্বেও তোয়াক্কা করে না মাহাতিম। একটানে সেখানে দিয়ে শার্ট খুলে আনে সে। কাটা জায়গাটা আবার যেন চনমনিয়ে বিষিয়ে উঠল। ব্যথায় শুধু বন্ধ চোখ দুটো যেন খিঁচুনি দিয়ে ফের স্বাভাবিক হয়ে গেল। চোখ বন্ধ থাকার পর মনের আন্দাজ মোতাবেক শার্টটাকে ছুঁড়ে মারল। অমনি জবজবা ভেজা শার্টটা ছলাৎ শব্দ করে ভরা বালতিতে গিয়ে পড়ল। দেয়ালে ডান হাতে ফেলে মাথাটা নিচু করল মাহাতিম। হাতসহ সমস্ত দেহ যেন চিনচিন করে ব্যথা করছে। মাথাটাও ভীষণ টনটন করছে। চোখ খুলে তাকাতে গেলে ভারী ব্যথা এখন। এটা নির্ঘাত গতরাতের ফলাফল, যার দরুন এমন বেখাপ্পা কায়দায় ফসাতে হচ্ছে। আজকের মধ্যেই সবাইকে কক্সবাজার পাঠাতে হবে। সবাইকে এখান থেকে নীরবে সরিয়ে ফেললে তবেই চিন্তামুক্ত হওয়া সম্ভব। ছুটি নেয়নি, চায়নি, কোনোটাই করেনি মাহাতিম। এখানে আসার পেছনে পূর্ব ঘটনার অপারেশনটা কঠিনভাবে জড়িত। নেভির স্পেশাল ফোর্সের তত্ত্বাবধানে প্রায় 2 বছর আগে যেই অপারেশন কিলতলা নামের অভিযান হয়েছিল, সেই ঘটনা চূড়ান্তপূর্বক এবার নিজ হাতে সাজাবে মাহাতিম। রাজধানীর মতো জনবহুল শহরে লুকিয়ে লুকিয়ে অস্ত্র আনাগোনার ব্যবসা করেছিল একদল গোপন সংগঠন। ভয়াবহ বিধ্বংসী আক্রমণাত্মক অস্ত্রগুলো তারা বিপুল টাকার বিনিময়ে দেশের যে কোনো প্রান্তে কিছু অযোগ্য ব্যক্তিদের হাতে তুলে দিচ্ছিল। সরকার ও জনগণের অগোচরে চলছিল বিশাল বড় কারসাজি। কিছু অস্ত্র বিশেষ সুপারিশের ভিত্তিতে সামরিক বাহিনীর জন্য অন্য হতো। কিছু অস্ত্র এমনও ছিল যা দেশে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। সেসব ভয়াবহ নিষিদ্ধ অস্ত্রগুলো নির্দ্বিধায় সকলের চোখে ধুলো দিয়ে পাচার হয়ে যাচ্ছিল। এসব বিপজ্জনক অস্ত্রের ব্যাপারে যদি একটা মানুষ তিল পরিমাণ ধারণা পেত, তাহলে তার পায়ের তলায় মাটি খসে যেতে সময় নিত না। এমনই একটা সংঘবদ্ধ দলকে ধরার পেছনে সামরিক বাহিনীর বিশেষ দল লেগেছিল। প্রত্যেকটা দেশেই মূলত নেভাল ফোর্স নামে স্পেশাল ফোর্স রেডি তৈরি করা আছে। উদাহরণ হিসেবে বলা যায় ভারতের মার্কোস, আমেরিকার সিল টিম 6, পাকিস্তানের
এসএসজি অ্যান্ড টিম ইত্যাদি, যারা মূলত নেভাল ফোর্স বেসড স্পেশাল ফোর্স। তেমনি বাংলাদেশের জন্য আমাদেরও সফল ফোর্স রয়েছে, নাম সোয়ার্স, যারা আমেরিকার ঘাঁটি থেকে ট্রেনিং নিয়ে আসছে সেই বহু শতক আগে থেকে। তবে এর শুরুটা 2008 সালের দিকে চট্টগ্রামে হলেও আনুষ্ঠানিক জন্ম 2009 সালের দিকে। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া সোয়ার্স সদস্যদের প্রশিক্ষণটা কোনো সাধারণ ধাঁচের প্রশিক্ষণ নয়। উক্ত প্রশিক্ষণের জন্য বিশেষ ইনস্ট্রাক্টরদের আগমন ঘটে, যারা মূলত আমেরিকা, কোরিয়া, তুরস্ক থেকে এসে থাকে। তাদের চরম কঠোর কাঠিন্য শক্ত স্বভাবের জন্য তারা দে ব্রড বলেও পরিচিত। একজন সোয়ার্স ক্যান্ডিডেটদের সফল সোল্ডার হিসেবে রূপান্তর করার জন্য এই ব্রড ব্যক্তিদের বিশেষ অবদান উল্লেখযোগ্য বলে রাখা প্রয়োজন। প্রশিক্ষকরা কোনো প্রকার নমনীয়তা, কোমলতা, দয়া দেখায় না। তারা নির্মমতার এবং ক্রুটির ব্যাপারে অতিমাত্রায় হিংস্র। মূলত সকলেই সোয়ার্স হবার সুযোগ পায় না। ঝরে পড়ার সম্ভাবনা প্রায় 98% সোয়ার্স। এর অন্যান্য স্বতন্ত্র ইউনিট সম্পর্কিত তথ্যসমূহ হাইলি ক্লাসিফাইড বিধায় তাদের ব্যাপারে সম্পূর্ণ জানা অসম্ভব। তবে এতটুকু নিশ্চিত, এই দল জল, স্থল, আকাশপথে চলার জন্য প্রশস্ত সদা তৈরি। এবার ভেলকি দেখানোর আখেরি পর্ব চলে এসেছে। স্বচ্ছ আয়নার সামনে দাঁড়ালো মাহাতিম। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। ডান হাতটা দিয়ে ব্যাক ব্রাশ করে চুলগুলোর পিছনে ঠেলে নিল। শেপটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটাও গাল ঘুরিয়ে দেখে ফেলল। ড্রেসিং টেবিলের উপর থেকে ফার্স্ট এইডের খোলা বাক্স নিয়ে থেকে একটার গজ কাপড়টা বের করলো। ক্ষতের মুখে তুলা চেপে সাদা ব্যান্ডেজের কাপড় দিয়ে বাঁ হাতটা পেঁচাতে লাগলো। হঠাৎ ড্রেসিং টেবিলের উপর ফোন বেজে উঠলে স্ক্রিনে দৃষ্টি দিল সে। হান্নান শেখ। অমনি মুখের স্বাভাবিক আঁচটা বদলে গিয়ে চিন্তার আদলে ছেয়ে গেল তার। মাহাতি ফোনটা ধরল না। ফোনটা বেহালভাবে বাজতে বাজতে একইভাবে আপনা আপনি কেটে গেল। টানা 3 বার কেটে যাওয়ার পর যখন আর কোনো কল আসলো না, তখন তাড়াতাড়ি নিজের ড্রেসিং সম্পূর্ণ করে ফোনটা হাতে তুলল মাহাতিম। 1 সেকেন্ডের দেরি না করে কল বসালো জায়গা মতো। সাত সকালে এমন একটি অচেনা নাম্বারে কল পেয়ে অপর প্রান্তের লোক বেশ বিরক্ত নিয়ে কল রিসিভ করলো। তার চেয়েও দ্বিগুণ বিরক্তি মিশিয়ে বলল, হ্যালো, কে? মাহাতিম বিরক্তির ধাঁচটা পুরোপুরি ধরতে পারলেও সময় নষ্ট না করে মোদ্দা কথায় আসলো। আরাফাত সাহেব, নেভি ফোর্স থেকে মাহাতিম আনসারি বলছি। এই মুহূর্তে আমার এলাকায় নেটওয়ার্ক জ্যাম করা চাই। টানা 2 ঘন্টার জন্য সব স্থগিত। কল ড্রপ করার সাথে সাথে কাজটা যেন শুরু দেখি। এই এরিয়ায় যদি একটা কল আসতে দেখি, কিছুক্ষণ পর ইমেল অ্যাকাউন্ট নিজের রেস্ট্রিক্ট লেটার দেখতে পারবেন। কল কাটার শব্দ হতেই সম্বিত ফিরে পেয়ে চমকে উঠলেন ভদ্রলোক। এখনও আশ্চর্যের ঘোরটা তিনি কাটাতে পারেননি। পরিচয় শোনার পর বস বা স্যার বলে সম্বোধন করে মাপ চাইবেন, সেই সুযোগটাও এই নৌ কর্মকর্তা দিল না। কান থেকে ফোন নামিয়ে উক্ত সেল নাম্বারে তাকালেন তিনি। সত্যি কি মাহাতিম আনসারি কল দিয়েছে? তিনি কত শত পুলিশকে তুড়ি বাজিয়ে ঢোক মেরে দিলেন, অথচ এই কণ্ঠের কাছে এত ঘাবড়ে গেলেন কি করে? কাছের কথা মনে পড়তেই দ্রুত তিনি হন্য হয়ে ছুটলেন। এখনই অনেকগুলো কল করতে হবে। একটু দেরি হলেই তার চাকরি একেবারেই সাসপেন্ড। চিন্তিত হান্নান শেখ কপালে রীতিমতো ঘাম ছেড়ে পায়চারি করছেন। হাত দুটো পিছমোড়া করে আবদ্ধ রেখে একবার এমুক আরেকবার অমুক করে ছুটছেন। বাড়িতে সবাই ঘুম শেষ, নিজ নিজ কাজ লিপ্ত। শাহনাজ একটু আগে কলেজের দিকে বেরুলো। সুরাইয়া সাবা ঘরের কাজ দেখছে। সাবা উঠোনে বসে কাঁচা মরিচের বোটা আলাদা করতে দাদার রুমের দরজা গলে ভিতরে তাকিয়ে আছে। দাদাকে খুবই চিন্তাগ্রস্ত দেখাচ্ছে এখন। কি নিয়ে চিন্তায় মগ্ন সেটা জানার জন্য খচখচানি হচ্ছে সাবার। সাবা কাজের ফাঁকে ফাঁকে বারবার সেদিকে দেখছে। ব্যাপারটা সুরাইয়ার দৃষ্টিতে আটকে পড়লে সাবার মাথায় চারটি মেরে বলে, ওখানে কি দেখিস? ওখানে ভাতার দেখিস? সাবা মুখটা বিকৃত করে সুরাইয়ার দিকে তাকালো। সেও পাল্টা প্রতিশোধ হিসেবে সুরাইয়াকে দিকে মরিচ ছুঁড়ে বলল, মুখ সামলে কথা বল। আমি ওখানে দাদাভাইকে দেখছি। তোর মতো খাচ্ছ ভাবিস নাকি?
সুরাইয়া এবার ফুঁসে উঠে বলল, খবরদার, আমাকে খাচ্চর ডাকবি না সাবা। সাবা আরো রাগ দেখিয়ে আঙ্গুল তুলে চেঁচিয়ে উঠল, তুই আমাকে নাম ধরে ডাকবি না। তোর মায়ের মতো ফাতরামি করলে দাদা ভাইয়ের কাছে বিচার লাগাবো। চুপচাপ মরিস কুট, অন্যদিকে চোখ দিলে এক্কেরে কষিয়ে মারব। সাবার হুঙ্কারের চুপটি মারলেও রাগের দপদপ করছিল সুরাইয়া। উঠোন থেকে চেঁচানির আওয়াজ পেয়ে এবার হান্নান শেখ নিজেই ছুটে এলেন। আক্রোশ ভ্রু কুঁচকে বললেন, তোমাদের ঝগড়া কি কোনোদিন থামবে ভাই? প্রতিদিনই তোমরা বোনেরা বোনেরা লড়াই করো। আমার বুড়ো শরীরটা এসব দেখলে কি টিকবে? হান্নান শেখের কড়া গলায় দু বোন খামোশ হয়ে মাথা নিচু করল। সাবা অপরাধীর মতো মুখ করে আরো খিচিয়ে গেল। সুরাইয়ার অবশ্য গায়েও লাগলো না। সাবা কাচুমাচু ভঙ্গিতে অধোমুখে বলল, দাদু, আজ আমি ভুল করিনি। এই সুরাইয়া আমাকে ইচ্ছে করে রাগায়। দাদু, আপনি কি কোনো ব্যাপারে চিন্তিত? টনক নড়ল হান্নান শেখের। তিনি নিজের চিন্তাভীত চেহারার উপর স্বাভাবিক চেহারার মুখোশ লাগিয়ে চাপা হাসিতে বললেন, না না, কিসের চিন্তা দাদু? ওই আমার ছোট দাদু ভাইয়ের কথা একটু খুব মনে পড়ছিল। কতদিন ওকে একটু দেখি না। সবসময় তো চোখের সামনে থাকতো, মনে একটা জোর পেতাম। দূরে থেকে থাকে তো, কথাও হয় না। মুখে উদাসী ছাপ ফেলে মলিন করে হাসলেন হান্নান শেখ। তার চলে যাওয়ার দিকে নিরুত্তর ভঙ্গিতে তাকিয়ে রইল সাবা। অন্যদিকে সুরাইয়ার দাদার দিকে মুখ ভেঙচি করে তীব্র আপোষ বোঝালো। হান্নান শেখ পুনরায় মলিনতার ছাপ উবে দিয়ে রাগান্বিত মুখে ফিরে এলেন। কলটা ধরল না। আবার মেহিনুরের নতুন ফোনটাও বন্ধ। এখন সবার ফোনই নোট রিচেবল বলছে। কি চালাকি হচ্ছে ওখানে! ও কি টের পেয়ে গুটি সরালো নাকি? গায়ের রক্ত যেন টকবক করে মাথায় উঠে গেল। তিনি দ্রুত বিছানায় তোশক উঠিয়ে গোপন ফোনটা বের করলেন। এবার এটার ব্যবহার সময়ে এসে পড়েছে। সূর্যের অবস্থানটা আকাশের মধ্যখানে, ঠিক মাথার উপর। ভূমিতে সোনালি আলোটা বেশ প্রখর হচ্ছে। ঘড়িতে ঘন্টার কাঁটাটা 12র দিকে, মিনিটের কাঁটাটা সদ্য 15র ঘরটায় ছুঁয়েছে। বাড়ির সিঁড়ির কাছে এক সারিতে 3টে গাড়ি থামানো। প্রথমে ভলভো কোম্পানির আভিজাত্যপূর্ণ গাড়িটি আয়েশি স্টাইলে দাঁড়িয়ে আছে। তার পেছনে 10 সিটের পারিবারিক মাইক্রোবাসটা। তার পেছনে দাম্ভিকের চেহারা নিয়ে থেমে আছে জিপটা। রজনী আজ শাড়ি পাল্টে হলুদ 3 পিসের বেশে সেজেছে। স্পা করা চুলগুলো ছেড়ে সানগ্লাসটা মাথায় সেটে রেখেছে। অনামিকার পরনে হাতাহীন কালো কুর্তি। ভেতরের মেয়েলি পোশাকের স্বচ্ছ চিকন স্ট্রিপ দুটো কাঁধের উপরে দৃশ্যমান। রজনী নিজেই নিজের গাড়ি ড্রাইভ করবে বলে মার্জাকে সে জোর করে পাশে বসিয়ে নিল। অনামিকার সুপ্ত ইচ্ছাটা জিপের ড্রাইভিং সিটের পাশে বসা ছিল, কিন্তু রজনী সে ইচ্ছাতে পানি ছুঁড়ে চোখ রাঙ্গিনী দিয়ে নিজের গাড়িতে উঠিয়ে নিল। মাইক্রোটাকে বিদায় দিয়ে রজনীর ভলভো গাড়িটা সবার আগে ছুটল। তৌফের সাথে ট্যুরের ব্যস্ত নিয়ে কথা বলতে বলতে আসছিল মাহাতি। এদিকে মাইক্রোটা আস্তে আস্তে পূরণ হয়ে শেষ। হুট করে কল আসলে বাধ্য হয়ে কল রিসিভ করতে কোনায় চলে যায় মাহাতি। ততক্ষণে নীতির হাত ধরে নিচে নেমে আসে মেহিনুর। গাঢ় নীল রঙের শাড়িটা আজ ভিন্ন কায়দায় পরিয়ে দিয়েছে নীতি। শাড়ির সাথে হুবহু কালার মিল করে মখমলের ছোট হাতার ব্লাউজ। নীল জামদানি শাড়িটাকে লেহেঙ্গার মতো পরিয়ে দিয়েছে। অনেকটা লেহেঙ্গার ওড়না যেমন ঘুরিয়ে এনে বুকের সামনে দিয়ে আঁচলের মতো পিছনে ছেড়ে দেয়, ঠিক সেই স্টাইলে যেন শাড়ির বেশভূষা। চুলগুলো সব পেছনে টেনে বেশ মোটা এবং লম্বা একটা বেনি ঝুলিয়ে দিয়েছে। মাথার অগ্রভাগে ছোট ছোট চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিয়েছে। নীতি ইচ্ছে করে সাজিয়েছে মেহিনুরকে। যে মেয়েটা আকাশের সমস্ত নীলকে একীভূত করে নিজের গায়ে জড়িয়ে ফেলেছে, তার দেহে আলগা রঙের কৃত্রিম সাজটা একদম বেমানান লাগবে। সিঁড়ি দিয়ে নামতে নামতে এই ফাঁকে আরেকবার ব্লাউজটা নিচের দিকে টান মারল। তবুও ব্লাউজটা পেটের চিলতেখানি ফাঁকটা ঘুচালো না। নীতির হাত ছেড়ে পিছু পিছু আসতেই হঠাৎ বাঁ দিকের কোণায় চোখ পড়ল মেহিনুরের। সাদা শার্টের টান টান পিঠটা আর চোখে দেখতে পেয়ে চোখ নামিয়ে ফেলল। আজ কোনো শার্টের হাতা দুটো গোটায়নি। বাঁ হাতটি কি প্রচণ্ড ব্যথা।
সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে অন্যমনস্ক মেহিনুর শাড়িতে হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল। অমনি হাতের নীলগাছি চুড়িগুলো রিনঝিন করে উঠল। নীতি সদর দরজার কাছে এসে পাশের শু সেলফ থেকে দুজনের জুতা বের করতে নিলে পিছন থেকে বাধা দিল মেহিনুর। আমার জুতা নিতে হবে না আপু, আমি নেই, আপনি গাড়িতে উঠুন। কথা মতো দ্বিতীয় গাড়িটাও সরাত করে মেইন গেট দিয়ে ছুটে গেল। জানালা দিয়ে গাড়ি যাওয়ার দৃশ্য দেখে চোখ বন্ধ করে চিন্তার ভারী নিঃশ্বাসটা ছাড়ল মাহাতি। কলে কথা বলতে বলতে দরজার কাছে আসতেই দেখলো তার সুজোড়া রেডি। কাজটা নিতের ভেবে এক পশলা হাসি দিয়ে কালো শুয়ের খাপে পা ঢুকিয়ে দিল। ফিতা বাঁধার জন্য নিচু ঝুঁকতে নিলে তখনই সরু ফিতাগুলো আয়ত্তে নিয়ে ফেলল এক খণ্ড নীল রাজত্ব উষ্ণতা। মাহাতিম অনুভব করলো তার হাত পা কেমন ঠান্ডা হয়ে এসেছে। তার হাতে থাকা ফোনটা কান থেকে নির্লিপ্তে নেমে যাচ্ছে। কলের ওপাশ থেকে অনবরত বলেই যাচ্ছে, হ্যালো স্যার, স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? আনসারি স্যার, আপনি কি? মাহাতিমের চোখের সামনে যা ঘটল তা চিন্তার বাইরে ছিল। গায়ের রক্ত যেন হিম হয়ে গেছে তার। সে ভাবতে পারেনি, কল্পনাও করেনি মেহিনুর তার জন্য থেকে যাবে। এমনি একটি মুহূর্তে তার জুতা জোড়া নিয়ে ব্যস্ত হবে, সেটা ভাবনার ভেতরেই আনা ধূসকর ছিল। হাতের ফোনটা থেকে অনেকক্ষণ হ্যালো হ্যালো করে শব্দ ভেসে এলো ঠিকই, শেষে সাড়া না পেয়ে কেটে গেল সেটা। মাহাতিম তখন আশ্চর্যের রেশ কাটিয়ে স্বাভাবিক হতে পারেনি। তার মনেও পড়ে না এতটা আশ্চর্য তার কর্মজীবনে কোনো অপারেশন চলাকালীন হয়েছিল কিনা। ভেতরের অস্বাভাবিক দুরবস্থাটা চট করে সামলে নিয়ে খিটখিটে মেজাজে গলায় তুলল মাহাতিম। তুমি ওদের সাথে গেলে না কেন? কী সমস্যা ছিল ওদের সাথে যেতে? আমার সাথে চালাকি করার চেষ্টা করছো না? যাওনি কেন? মুখ তুলে সরল দৃষ্টিতে তাকালো মেহিনুর। তাকিয়ে থাকতে জুতায় গিঁটটা দু হাতে টাইট দিয়ে স্থির চোখে বসা থেকে উঠে দাঁড়ালো। স্মিত হাস্য শান্ত গলায় বলল, আমি যে আপনার জন্য অপেক্ষা করছিলাম। শিরশির করে কথাটা যেন বেজে উঠল কোথাও, তবুও সেটা ভাবসাবে প্রকাশ করল না মাহাতিম। মুখের অবস্থা পূর্বের চেয়েও কাঠিন্য করে হনহন গতিতে মেহিনুরের ডান সাইডে কেটে সোজা বাইরে বেরোলো। প্যান্টের ডান পকেটের থেকে চাবি বের করতেই চট করে জিপে উঠে বসলো। বসতেই শরীরটা যেন চিনচিন করে উঠল তার। আবারও গতরাতের ব্যথাটা শিরায় শিরায় সিগন্যাল দিতে যাচ্ছে। ব্যথাটা সাধারণ মানুষের জন্য তীব্র, তবে এটা আপাতত দৃষ্টিতে তার জন্য কিছুই না। এক সেকেন্ডের মতো দাঁত শক্ত করে চোখ দুটো বন্ধ রাখলো সে। জোরে একটা দৃঢ় ভঙ্গির নিঃশ্বাস ছাড়তেই স্টিয়ারিংয়ের দু হাত রাখলো মাহাতিম। যেই স্টার্ট দিয়ে জিপের ব্রেকজনিতে ব্যাপারটা চেক দিতে নেয়, তখনই দরজার দিকে দৃষ্টি থমকে স্টিয়ারিংটা হাত দুটো শক্ত হয়ে এলো। দরজা দিয়ে পায়ে পায়ে বেরিয়ে এলো নীলাভ ছায়ার মানবী। তার মুখটা করুণ লজ্জায় আবৃত হয়ে আছে। দ্বিধাগ্রস্ত দৃষ্টি দুটো ভূমিতে নিক্ষেপ করে পেটের কাছে হাত দুটো কসলাতে কসলাতে জিপের কাছে চলে আসছে। একজোড়া তীক্ষ্ণ বিচক্ষণ চোখ তার আগমন দেখে অনিমেষ নয়ন জোড়ায় তাকিয়ে আছে। নীল শাড়িটার দিকে পর্যবেক্ষণশীল দৃষ্টি দুটো একবার রাখতেই তার মেমোরি সেন্স জানান দিল শাড়িটা তারই কিনা দেওয়া। দূরত্বটুকু পায়ে হেঁটে ঘুচাতেই ড্রাইভিং সিটের পাশে এলো মেহিনুর। আর চোখে দেখতে পেল তার ব্যক্তিগত মানুষটা আজ আগের মতো হাসি খুশি চোখে দেখল না। সে একটুও যেন গ্রাহ্য করল না, একবারও চোখ তুলে তাকালো না। মেহিনুর যে আজ ব্যতিক্রম করে সেজেছে তা কি চোখে পড়েনি? এই যে ব্লাউজের হাতাটা ছোট পড়েছে, তারই কিনে দেওয়া শাড়িটা গায়ে পেঁচিয়ে নিয়েছে। বাইরে বেরোলে কখনো পিঠ উন্মুক্ত ব্লাউজ না পরা সত্ত্বেও আজ পরেছে। এগুলো কি তার চোখে পড়ছে না? মেহিনুর মুখ তুলে দেখল মাহাতিম তার দিকে একদম তাকিয়ে নেই। সে জিপ স্টার্টের জন্য চূড়ান্ত প্রস্তুতিটা নিয়ে ফেলেছে। শাড়ি পরে জিপে উঠতে এবারও হিমশিম খেল মেহিনুর। মাটি থেকে বেশ উঁচু, পা উঠাতে ব্যর্থ হচ্ছিল। তার পাটা ফসকে যাচ্ছিল বারবার। ব্যর্থতার অথই জলে হাবুডুবু খেল। মনের শেষ আশাটুকু ছিল যে মাহাতিম এখনই হাত বাড়িয়ে তাকে উঠতে সাহায্য করবে, কিন্তু আফসোসের গলাধার করে মাহাতিম এসবের কিচ্ছুই করল না, বরঞ্চ ঝাঁঝালো গলায় ধমক লাগিয়ে এখানে ফিরে যাওয়ার হুঙ্কার দিয়ে বসলো।
দূর থেকে বাগানের ফুলে পানি দিতেই পুরো দৃশ্যটা দেখছিল সিরাজ কাকা। তিনি অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি পানির পাইপ ফেলে গ্যারেজের দিকে ছুটে গেলেন। একই দৌড়ে তিনি বগল চাপা করে লাল বস্ত্রটা মেহনুরের কাছে এনে রাখলেন। মেহনুর কাঁদো কাঁদো চেহারার দৃষ্টি ফেলে দেখল তার পায়ের কাছে জিপে ওঠার জন্য একটা টুল রাখা হয়েছে। মেহনুর টুল থেকে দৃষ্টি সরিয়ে ডানে তাকিয়ে সিরাজ কাকার দিকে তাকালো। বৃদ্ধ সিরাজ অভয়সূচকে মাথা নাড়িয়ে টুলে বাড়ানোর ইশারা করলেন। অদ্ভুত এক আনন্দের উদাসী মুখের মধ্যেই হাসিটুকু উকি দিল মেহনুরের। টুলে পা ফেলে জিপে উঠে বসতেই দায়িত্ব ভাই হিসেবে ঝুলন্ত আঁচলটুকু মেহনুরের কোলে তুলে দিলেন সিরাজ কাকা। মাহাতিম এসবের দিকে ভ্রুক্ষেপ পর্যন্ত করছিল না। সে শুধু সিরাজ কাকার দিকে চোখ দিয়ে বাড়ির দিকে ইশারা করলো। শব্দহীন মুখে একবার হ্যাঁ সূচকে মাথা নাড়িয়ে অব্যক্ত আজ্ঞাটা বুঝিয়ে দিলেন সিরাজ। গোলাকার স্টিয়ারিংটা দুটি দক্ষ হাতের চালনা পেয়ে সমস্ত জড়তা ছেড়ে গতিশক্তি ধারণ করলো। জিপটা শো শো করে বাড়ির শূন্য ঠোকাটা মাঠের বেজায় স্পিডে ছুটতে লাগলো। হৃদয়ের কপাটগুলো ভয়ের আস্তরণে নড়বড় করে আছে। অবচেতন মনটা মিনিটে মিনিটে অদ্ভুত কিছুর আভাস দিচ্ছে। সেই আভাসে আরও সংকুচিত হয়ে লজ্জাবতী পাতার মতো কুঁকড়ে যাচ্ছেন মার্জা। তার সরল মনের শান্ত আঙ্গিনাটা এই যাত্রা নিয়ে কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারছে না। তার মাতৃতুল্য অমূল্য স্নেহের মনটা অজানা অচেনায় ভয়ের কোটরে ঢুকে গেছে। মনে হচ্ছে এবার খুবই খারাপ কিছুর মুখোমুখি হতে যাচ্ছে। ভেতর থেকে কোনোভাবেই ভালো কিছুর শুভ সংকেত পাচ্ছেন না। হাজার চেষ্টা করেও শান্ত থাকার বদলে চাপা অস্থিরতায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি। একটু পরপর সবার আগমন নিয়ে খবর নিচ্ছেন। মাথা ঘুরিয়ে পেছন থেকে তাদের গাড়ি দেখার চেষ্টা করছেন। বোতল খুলে ঢোক করে পানি খাচ্ছেন। আবার মাঝে মাঝে পানিটা কুলি করে চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে ফেলছেন। পেছনের সিটে বসা অনামিকা মার্জার কীর্তিকলাপ দেখে কৌতূহলী হওয়ার পরিবর্তে বিরক্তি হচ্ছে। এই মহিলা কিসের ঢং শুরু করেছে? ঢং করার কি জায়গা পেল না? এমন ফালতুভাবে কেউ হাই রোডে কুলি করে? মেন্টাল বলে মনে মনে বিরক্তির বার্তা ছুড়ল অনামিকা। রজনী এমনভাবে ড্রাইভিং করছে যেন সে ট্যুরের চূড়ান্তে ফুর্তিতে মেতে আছে। মোবাইল টেপা বাদ দিয়ে কানে সাদা সাদা দুটো এয়ারপোর্ট গুজল অনামিকা। ফেসবুক স্ক্রল করতেই একটি লোমহর্ষক লাইভ টেলিকাস্ট দেখে আতঙ্কে তার মুখটা হা হতে লাগলো। নিষ্পলক দৃষ্টিতে লাইভের অবস্থাটা দেখতেই গলা শুকিয়ে খরা। বহু কষ্টের ভীতগ্রন্ত চাহনি দুটো ফোন থেকে সরাতে পারলে অনামিকা কথা বলতে গেল, কিন্তু কণ্ঠস্বর যেন তোতলানো সুরে বিকৃত হয়ে গেল তার। ফুপ্পি, রাস্তা স্ট্রাইক। বেপরোয়া স্পিডে শহরের হাই রোড মারিয়ে মাইক্রোবাসটা ছুটছে। সমুদ্র দেখার অভিলাষে তন্মন যেন প্রফুল্লতায় মেতে উঠেছে। মাইক্রোর সেই বদ্ধপরিকর চলন্ত পরিবেশে সুর উঠালো নীতির। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে। নীতির হাসিতে গেয়ে উঠল প্রীতির চঞ্চল মন। এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। দুবোনকে ছাড়িয়ে ড্রাইভিং সিট থেকে বলল তৌফ, দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে। মুচকি হাসিতে নিজেও ঠোঁট নাড়ল সৌভিক। এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। সবাইকে টেক্কা দিয়ে হাত দুটো পাখির ডানার মতো ঢেউয়ের ভঙ্গি করে গাইল ফারিন। মনটা যেন আজ পাখির ডানা। পাশ থেকে কলিছি নিয়ে গেয়ে উঠল মাহাদি। হারিয়ে যেতে তাই নাই তো মানা। ঠোঁটের কাছে ফিসফিসিয়ে বলার মতো সুর তুলল সিয়াম। চুপি 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 স্বপ্নটাকে হাত বাড়িয়ে। খিলখিল হাস্যধ্বনিতে সবাই যেন মিলে গেল তখন। পুরো মাইক্রোতে যেন হাসির কলরব ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। পেছনের সিট থেকে গিটারের টুংটাং আওয়াজে কাঙ্ক্ষিত গানের মিউজিক বাজতেই দারুণ উল্লাসে দারুণ আমেজের একসাথে গলা মিলিয়ে গাইল সবাই। মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। আমার গানের গলা এত সুন্দর না আমি জানি, তারপর কেউ কিছু আসলে মনে করো না কেমন। দুপুরের তৃতীয় প্রহর চলছে। অরণ্যের তেজি চাকাটা আজ
ম্রিয়মাণ গ্রীষ্মের মতো দাপট না দেখালেও শীতের হিমেলের উষ্ণতা ছড়াচ্ছে। হাই রোডে এখন জ্যাম নেই। আজ যে কেন এমন জ্যাম নেই তা ধরতে পারছে না মাহাতিম। বেকুবের দলটা ফোনই ধরছে না। এদিকে মেহেরুনকেও জিপে রাখা সম্ভব না। ধ্যাত, কেন করলো এই কাজ? কেন ওদের সাথে গেল না? রাগটা সম্পূর্ণ নিজের মধ্যেই চেপে রাখলো মাহাতিম। এই মুহূর্তে রাগ দেখিয়ে লাভ নেই। একটু আগে কল এসেছে, সামনের পরিস্থিতি খুব খারাপ। সড়ক অবরোধ করে দলবল ছুটিয়ে গাড়ি ভাঙচুর করছে। যন্ত্রতন্ত্র আগুন জ্বালিয়ে হাঁকাহাক অবস্থা। রাজনৈতিক অবস্থার ইতিবাচকে পাশাপাশির কতটা নেতিবাচক প্রভাব ফেলেছে তা আর বলার প্রয়োজন রাখে না। বাঁ হাতের হাতঘড়িটার এক পলকের জন্য চোখ বুলিয়ে ফের সামনের দিকে তাকালো। খুব একটা সময় খুব। কখন কিভাবে কোন দিক দিয়ে বিপদ এসে হানা দেয় বুঝতে পারছে না। ভয়টা নিজের জন্য না হলেও পাশে থাকা মানুষটার জন্য হচ্ছে। ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে কালো সানগ্লাসের আড়ালে নজর নজর রাখাটা থেমে নেই। পাংশুটের ছোট্ট মুখটা কেমন মিইয়ে গেছে। একরত্তি হাসি নেই, এখানে উজ্জ্বলতার রেশ নেই। দৃষ্টি দুটোও ভীষণ, ঠিক নুয়ে পড়া ছোট্ট চারাগাছের মতো। মুখটা বায়ে ফিরিয়ে চলন্ত জিপ থেকে ছুটে যাওয়া দৃশ্যগুলো চুপ করে দেখছিল মেহিনুর। মাথাটা সিটের সাথে হেলান দিয়ে ঘুম ঘুম অবস্থায় দেখছিল। আজও গাধার মতো গায়ে গরম পোশাক নেই, আবার শাড়িটাও অত মোটা পড়েনি। কাঁপুনি ধরানো ঠান্ডা বাতাসে একটু পরপর বাহুতে হাত ঘষে উষ্ণ সূচক করছিল সে। আঁচলটা দিয়ে গা ঢাকা সত্ত্বেও কাঁপুনি কমছে না। পাশ থেকে আর চোখে ড্রাইভ করা অবস্থায় ওসব কীর্তিকাণ্ড দেখে চোখ সামনের দিকে ঘোরালো মাহাতিম। কিছু একটা চিন্তা করে স্পিড খানিকটা কমিয়ে আনতে চিন্তার অঙ্কটা খানিকের ভেতর ফলে গেল। মিহিনুর ঘুমে বিভোর হয়ে যেই মাথাটা বাঁ দিকে রাস্তায় বরাবর ছেড়ে দিতে নিল, সাথে সাথে এক সেকেন্ডেরও দেরি না করে ঘাড়ের পেছনে হাত গলিয়ে মেহিনুর আগলে ধরল মাহাতিম। তন্দ্রচ্ছন্ন মেহিনুর নির্ঘুম রাত্রির ক্লেশে ঘুমাতে না পারলেও প্রশান্তিময় জিপের ভ্রমণে গভীর তন্দ্রায় ডুবে গেছে। মেহিনুরকে বুঝতে না দিয়ে আস্তে করে ওর মাথাটা নিজের কাঁধে রাখল মাহাতিম। গ্রীষ্মের তালুফাটা গরমে যখন তৃষ্ণার্ত গলা ঠান্ডা পানির স্বাদ পেয়ে অদ্ভুত শান্তিতে চোখ বুজে আসে, মাহাতিমও যেন কাঁধের উপর উষ্ণতার ভর পেয়ে চোখ দুটো ক্ষণকালের জন্য বন্ধ করেছিল। আজ যদি জিপটা নিজে না চালাতো তবে এই ঘুম ঘুম বিষণ্ণ কোমল মুখটার অসংখ্য ছোঁয়া ছুঁয়ে দিত মাহাতিম। উন্মাদের মতোই দু হাতের মুখটা তুলে কাজটা করত সে। একটু বাধা নিষেধ মান্য করে নিজের প্রোগ্রার ইচ্ছাটা পাথর চাপা দিতে নিল। বুক হালকা করে নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। হঠাৎ প্যান্টের ডান পকেটটা সুরসুরি দিয়ে উঠল। তার ভাইব্রেট ফোনটা কলের জন্য বাজছে। মাহাতিম ফোনটা বের করে দেখল স্বামীকের নাম্বার থেকে কল এসেছে। জিপটা সুযোগ মতো রাস্তার একপাশে থামিয়ে কলটা রিসিভ করলো মাহাতিম। মেহনুরের ঘুমন্ত দেহটা একইভাবে ধরে রেখে ছোট্ট সুরে হ্যালো। হ্যাঁ স্বামী বলতে নেবে তখনই কথাটার মাঝপথে থামিয়ে দিয়ে আতঙ্ক গ্রন্থে চেঁচিয়ে উঠল সামিক। মাহাতিম ভাই, তুমি কোথায়? ভাই খবরদার, তুমি আর এগিয়েও না। এখানে গাড়ি ভাঙচুর করছে, রাস্তায় স্ট্রাইক চলছে ভাই। তুমি জলদি জিপ ঘোরাও, তাড়াতাড়ি ঘুরিয়ে গাজীপুরের রাস্তা ধরো, আর এগিয়েও না। আমি সবাইকে নিয়ে আমার বন্ধুর বাসায় উঠেছি। সামনের রাস্তা খুবই জঘন্য, ওরা গাড়িতে আগুন পর্যন্ত দিয়ে ফেলছে। তোমাকে নেটওয়ার্কের জন্য কলও দিতে পারছিলাম না। ভাই প্লিজ তাড়াতাড়ি পালাও। স্বামীকের অস্থির কণ্ঠের চেঁচামেচি শুনে নিজেকে ধাতস্থ রাখল মাহাতিম। পরিস্থিতি যতই নাগালের বাইরে যাক, নিজের দ্রুত মস্তিষ্কটা উপর ভালোই ভরসা আছে। স্বামীকে শান্ত হতে বলে নিজেও কয়েক মিনিটের ভেতর জ্যোতিষীয় প্ল্যান সাজিয়ে নিল। এর জন্য কিছুক্ষণ গুগলে ঘাটাঘাটি করলো মাহাতিম। বৃদ্ধা আঙ্গুলের উপর টুর্নি স্ক্রিল করতেই হঠাৎ একটা কন্ট্যাক্ট দেখে বৃদ্ধাঙ্গুলটা থেমে গেল তার। সানগ্লাসের ভেতর দিয়ে বৃদ্ধিদীপ্ত দৃষ্টি দুটো সেই ইংরেজিতে লেখা কন্ট্যাক্টের ভুলাতেই ঠোঁটে বিচরণ মুখ বাঁকা হাসিটা খেলে গেল। এখন থেকে জরুরি দুটো কল করতে হবে। পাওয়ারটা আবারও খাটানোর সময় এসে পড়েছে। কলটা ডায়ালে ফেলে কানে চাপ দিয়ে মেহনুরের দিকে কল মুখ করল মাহাতিম। সানগ্লাসের দৃষ্টিটা মেহনুরের মুখের উপর ফেলে চাপা হাসিতে বিড়বিড় করে বলে উঠল, এবার যদি বাই চান্স আউট অফ কন্ট্রোল হই, আংশিক মধুচন্দ্রিমায়
হয়েই যাবে। রাতের খোলসে ঝিমিয়ে আছে মহিনপুরের গ্রামটা। গ্রামের নামটা এতদিন ধামাচাপা ছিল অনিচ্ছুক কারণে, তবে এটা যেহেতু খোলাসা হয়ে গেছে সেক্ষেত্রে বলা উচিত এটা মেহেরপুরের কাছাকাছি। গ্রামটা মূলত মেহিনুর আফরিনের শৈশবের স্মৃতিখানি তার বেড়ে ওঠার একমাত্র স্থল ছিল, কিন্তু বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়ে সেই গ্রামে থেকে আজ বহুদূরে বসবাস করছে। স্বামী নামক পুরুষের সাথে তার বৈবাহিক সম্পর্ক এখন পঞ্চম মাসের পদার্পণ করেছে। এ নিয়ে ক্যালেন্ডারের সামনে দাঁড়িয়ে দিন হিসাবে করল হান্নান শেখ। হ্যাঁ, পঞ্চম মাসটা শুরু হয়েছে বৈকি, কিন্তু সম্পর্কটা আদৌ স্বামী স্ত্রীর পরিণতি হয়েছে কিনা সেটা জানাটাই জরুরি। তিনি জীবনের সবচেয়ে বড় ভুলটা এখন জঘন্য নিয়মে শুধরাতে চাইছেন। হোক সেটা ভুল, সব ভুলেরই তো সমাধান আছে। যদি তার নাতনি ওই দূরদর্শ লোকদের সাথে এখনও সম্পর্ক স্থাপন না করে থাকে, তাহলে তিনিও 16 আনা মিলিয়ে কাহিনী শেষ করে দিবেন। ওই বদমাশের বাচ্চাটাকে সামনে পেলে সবার আগে ওর মাথাটা থেতলে দিতেন তিনি। কত বড় চালাকি করেছে ওই শয়তান! তারই বাড়িতে ঢুকে তারই নাকের নিচে থেকে দাবার গুটি সাজিয়ে নিয়েছে, আবার সুযোগ মতো ছকের মেরে গুটি সরিয়ে দিয়েছে। তিনি কি এতদিন চোখে পট্টি মেরে ঘুমাচ্ছিলেন নাকি? ওই ছেলে কর্মকাণ্ড কি করে তিনি দেখতে পেলেন না? নির্ঘাত ওই বদমাশের বাচ্চা অনেক তথ্য হাতিয়ে ফেলেছে। মেহিনুরকে বিয়ে দেওয়ার সময় ছোট্ট একটা শর্ত রেখেছিল হান্নান শেখ। তার ছোট নাতনিটি যেহেতু এখনো বয়সে পাকা হয়নি, তাই তাকে কাবিন করেই রাখা হোক, সঙ্গে করে নিয়ে যাওয়ার দরকার নেই। এই কথায় মাহাতিম তার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে বলেছিল, বিয়েটা যেহেতু হয়েই গেছে সেক্ষেত্রে বাড়ির বউ বাড়িতে ফিরলেই যুগোপযোগী, বাপের বাড়িতে না থাকে আসল বাড়িতে থাকাটাই ঠিক হবে। মার্জা যদি সেদিন হ্যাঁ হ্যাঁ করে জোড়া না দিত, তাহলে হান্নান শেখ খুব সহজেই তার সহজ সরল নাতনিকে ভুলিয়ে ভালিয়ে সরিয়ে আজ আনতে পারতেন। খুব সহজে আরেক পাত্র খুঁজে তাদের ভুলভাল বুঝিয়ে বিয়ে দিতে দিতেন। নিজের কপালে গুনে গুনে 10টা ঝাড়ুর বাড়ি লাগাতে ইচ্ছে করছে তার। তিনি যে খাল কেটে নিজে বাড়িতে কুমির চাষ করেছেন সেটা বুঝতে পেরে কঠিনভাবে আফসোস করছেন। অমন সপুরুষ মাথায় চতুর বুদ্ধি ক্ষমতাটা আসলে আশ্চর্যজনক। মাহাতিম আনসারি খুবই বিপজ্জনক মানুষ, এই নিয়ে মনে আর সন্দেহ নেই হান্নান শেখের। আজ সব কিছু বিপক্ষে চলে যাচ্ছে, বলা নেই কওয়া নেই। হুট করে আকাশ চিরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। চোখের সামনে প্রায় 1 হাত পর্যন্ত বৃষ্টির জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না। নিগুড় অন্ধকারে তলিয়ে আছে আকাশের গুমট চেহারা। মাথায় বৃষ্টি নিয়ে তবুও জিভ ছুটাচ্ছে মাহাতিম। বৃষ্টির মধ্যে গাড়ি চালানো অনেকাংশে নিষিদ্ধ হলেও মাহাতিম উল্টো স্পিড বাড়িয়ে চালাচ্ছে। বৃষ্টিফোঁটা যেন ঠান্ডার এক একটা গোলার মতো আকাশ থেকে ঝরছে, একদম দেহের পশম ছুঁয়ে অন্তঃস্থলে ছুরির মতো মারছে। এর চেয়েও ঠান্ডা পানিতে ট্রেনিং নেওয়ার কার্যকরী দক্ষতা তার আছে, অথচ আজ চিন্তার ঘড়িটা বারবার মেহিনুরের জন্য টিকটিক করছে। গ্রাম্য রাস্তাটায় পানি জমার কারণে জিপের বেদম গতিতে ছলাৎ ছলাৎ করে পানি ভাঙ্গার আওয়াজ উঠেছে। শুনশান চারদিকে কোনো ধরনের কোলাহল নেই, শহরের হর্নের ছিটেফোঁটা যন্ত্রণাও নেই এখানে। ঢাকা থেকে অদূরে যানকহলের কোলাধোয়া মুক্ত পরিবেশ। গাজীপুরে জেলার রাজেন্দ্রপুর উপজেলার রাজবাড়ী বাজার ইউনিয়ন চীনা সুখানীয় গ্রামের সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে গড়ে উঠেছে নক্ষত্র বাড়ি রিসোর্ট। রিসোর্টটি শ্রীপুরের কাছে অবস্থিত। দেশের জনপ্রিয় দম্পতি তথা চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদ এবং অভিনেত্রী বিপাশা হায়াতের সুকৌশল চিন্তাধারার নির্মিত বাণিজ্য রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা দিয়েছে মাহাতিম। শীতের দাঁত কপাটি দিয়ে কাঁপতে থাকা মেহিনুর কাঁপতে কাঁপতে মাহাতিমের দিকে বলল, এটা কি আমাদের গ্রাম? মাহাতিম তার দিকে না তাকিয়ে কপালে চুলগুলো আবার ব্রাশ করে কাটকাট সুরে বলল, না। মেহিনুর আর প্রশ্ন করার অবস্থা পাচ্ছিল না। ঠান্ডায় তার বুকের ভেতর ভারী হয়ে গেছে। নাক বন্ধ হওয়ার ফলে মুখ খুলে নিঃশ্বাস নিচ্ছে।
প্রচণ্ড অসহ্য অনুভূতিতে ছটফট করছে মেহিনুর। শৈশব থেকে এই ঠান্ডার জন্য করুণভাবে ভুগছে, নিঃশ্বাস আটকেও আসছে এখন। ড্রাইভিংয়ের ফাঁকে বামে তাকালো মাহাতিম। কাঁপতে থাকা উন্মুক্ত পিঠটায় বৃষ্টির বিধ্বংসী ফোঁটাগুলো হিংস্রভাবে পড়ছে। সেদিক থেকে চোখ সরিয়ে গরম গলায় বলল মাহাতিম, পাকনাম করে পিঠ খোলার ব্লাউজ পরেছ কি জন্যে? কাঁপতে কাঁপতে লাল চোখ তুলল মেহিনুর। ঠান্ডায় দাঁতক পাটি লাগার সুরে অত্যন্ত ধীরভাবে বলল, আপনার জন্য। চকিত ভঙ্গিতে আবার বামে তাকালো মাহাতিম। তাকানোটা অস্থায়ী রেখে দ্রুত চোখ সরিয়ে নক্ষত্র বাড়ি রিসোর্টের সদর দরজা দিয়ে জিপ ঢুকিয়ে দিল। বুকিংজনিত কাজটা কোলে সম্পূর্ণ করেছিল বলে দ্রুততার সাথে নিজেদের কটেজ পেয়ে গেল। কটেজ পর্যন্ত যাওয়ার দ্রুততার বৃষ্টির মধ্যে এক এক সঙ্গে হাঁটা দিল। মাহাতিম বড় বড় পা ফেলে এগিয়ে গেল, তার সাথে তাল মিলাতে না পেরে পিছিয়ে পড়ল মেহিনুর। অসহনীয় গলায় কাশতে কাশতে বলল, শুনুন। ঝুম বৃষ্টির জোরালো পূর্ণ আওয়াজে শুনতে পেল না মাহাতিম। সে নিজ গতিতে পা চালিয়ে দ্রুত কটেজের ভেতরে ঢুকে গেল। মেহিনুরের জন্য শুকনো কাপড়ের ব্যবস্থা করাটা এখন মুখ্য কর্ম। তার সাথে ওর কোনো পোশাকই নেই। যদি নিজের লাগেজটা খুলে কিছু পাওয়া যায় তা নিয়েই রাতটা চালানোর ব্যবস্থা করতে হবে। লাগেজটা ফ্লোরে ফেলে তাড়াতাড়ি উপযুক্ত পোশাক খুঁজল মাহাতিম। ভাঁজ করা ইস্ত্রি শার্টগুলো মাহাতিমের ভেজা হাতের পরশ পেয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। উল্টোপাল্টে করে খুঁজতেই ব্যস্ত ভঙ্গিতে প্রশ্ন করল মাহাতিম, তুমি কি আজ রাতটুকুর জন্য আমার শার্ট পরতে পারবে? ভেজা শাড়িতে থাকলে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। কোনটা পরবে জলদি বলো। প্রশ্ন করার প্রায় 2 মিনিট পেরিয়ে গেল। চারপাশ থেকে কোনো উত্তরই এলো না। মাহাতিম ভাবল অভিমানে চুপটি মেরে আছে হয়তো। সে এবার মাথা পিছু ঘুরিয়ে মেহিনুরের জবাব দিচ্ছে না কেন বলেই ভ্রু কুঁচকে ফেলল। ডানে বামে চারদিকে চোখ ঘুরিয়ে চিৎকার দিল, মেহিনুর! হাঁটু সোজা করে অগোছালো লাগেজ ফেলে উঠে দৌড়ালো মাহাতিম। এই প্রথম অস্থিরতায়, উৎকণ্ঠায়, উদ্বেগে তার বক্ষস্থল পর্যন্ত ধুকপাক ধুকপাক করেছে। এক দৌড়ে কটেজের রুম থেকে বেরিয়ে ডানে বামে চোখ ঘোরাতেই কটেজের নিয়নবাতির ঝাপসা বর্ষণে নীল শাড়িটা নজর কাড়ল। কাঠের ও বাঁশের লম্বা লনটার শেষ মাথায় জুবুথুবু অবস্থায় হাঁটুতে মাথা রেখে হাঁপানো রোগীর মতো কাঁদছিল মেহিনুর। অপরাধীর দৃষ্টিতে দাঁতে দাঁত শক্ত করে ও আল্লাহ, কি করলাম বলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় লাগলো। মেহিনুরের সামনে পা থামিয়ে ধপ করে হাঁটু ভেঙে বসে পড়ল সে। কানে অদ্ভুত শব্দটা বেজে উঠল। নতমাথা ধীরে ধীরে উঠল মেহিনুরের। লাল টকটকে চোখের পাতা টেনে খুলতে সামনের দিকে তাকালো। ঘোলা ঘোলা চাহনিতে দেখতে পেল সাদা শার্টটা দেখা যাচ্ছে। চুলগুলো পানিতে জেলহীন হয়ে কপালের সাথে ছড়িয়ে আছে। টুপটুপ করে চুল চুয়ে পানি পড়ছে তার। ঠোঁট দুটো গাছের কচি পাতার মতো দুলে দুলে কাঁপছে। মেহিনুর এক দৃষ্টিতে আধবোঝা চাহনিতে তাকিয়ে থাকলে দুঃখী কণ্ঠে বলল, সরি। মেহিনুরের অবস্থা যেন নড়া চড়া ভঙ্গিতে থমকে আছে। মাহাতিম আরও নত হয়ে মেহিনুরের দিকে এগিয়ে গেল। ঠান্ডা গাল দুটো ধরে মুখটার আরেক ধাপ কাছে এগোলো। ভারাক্রান্ত চাহনি দিয়ে অপরাধী গলায় বলল, পেছনে তাকাতে খেয়াল ছিল না। নিরুত্তর মুখে ফ্যাকাশে দৃষ্টিতে তাকিয়ে রইল মেহিনুর। মাহাতিম আবার নরম গলায় বলল, বসে আছো কেন, যাবে না? চোখ বন্ধ করল মেহিনুর। আবার চোখ খুলে মাহাতিমের দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথাটা ডানে বামে নাড়িয়ে নিল। আশ্চর্য হতবাক হতেই মাহাতিম তৎক্ষণাৎ অস্থির কণ্ঠে ক্ষোভ দেখিয়ে বলল, যাবে না মানে? ফাজলামি করছো? খ্যাপাটে চক্ষুদ্বয় জল জল করে উঠলে মেহিনুরকে ছেড়ে উঠে দাঁড়ালো মাহাতিম। মেহিনুর তখন জুল জুল চোখে মাহাতিমকে দেখছিল, অনেকটা নির্বাকভাবে, অনেকটা ভাবশূন্য চাহনিতে। মাহাতিম কোন দিকে কোনো কিছু পরোয়া না করে মেহিনুরের হাঁটুর নিচে ডান হাত এবং ঘাড়ের নিচে বাঁ হাত ঢুকে শূন্যে তুলে ফেলল। পাঁজকালো আষ্টে পৃষ্ঠে আবদ্ধ করতে বুকের কাছে মেহিনুরের এক পাশটা লেগে গেল। মেহিনুর অনুভব করছে মাহাতিম তাকে কোলে তুলে কটেজ মুখো হয়েছে। সে চাপা জেদ হিসেবে দৃঢ় বাহু বলে মেহিনুরকে চেপে রেখেছে। সিঁড়ির ধাপগুলো পদে পদে অতিক্রম করে কটেজের রুমে প্রবেশ করল মাহাতিম। রুমের ঠিক মধ্যখানটা সিলিং থেকে বিশাল আকারের ঝাড়বাতি জ্বলছে। সেই ঝাড়বাতির আলোতেই নান্দনিক
শোভায় পরিপূর্ণ রুমটা মনোরম হয়ে আছে। পা দিয়ে দরজাটা চাপিয়ে দিল মাহাতিম। মেহেনুরের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে আস্তে আস্তে রুমের ডান দিকটায় চলে যাচ্ছিল সে। কণ্ঠটা কোমল হয়ে হাসি দিয়ে বলল, আমার শার্ট পরতে হবে ম্যাডাম। কোন কালারটা পরবেন আপনি? মাহাতিমের কথা ও হাসি দুটোই কৌতূহল করে দিল মেহেনুরকে। অনেকক্ষণ পর স্বচ্ছ চাহনিতে প্রশ্নসূচকে জিজ্ঞেস করল, কেন? মাহাতিম শুধু হাসল। মেহিনুরের ঘাড়ের নিচে রাখা হাতটা একটুখানি এগিয়ে নিতেই মেহিনুর সেদিকে তাকালো। তাকাতে দেরি, পটাশ করে শব্দ হয়ে লাইট নিভে গেল রুমের। ঝাড়বাতির চোখ ধাঁধানো সোনালি আলোটা নিভে গেল, রুমের ড্রিম লাইটের মতো মৃদু আলো ছড়ালো। জানালা দিয়ে ঝুমঝুম বৃষ্টির ছন্দময় শব্দ ঘোর পরিবেশে নিয়ে গেল। গ্রামের মাটি যেন সিক্ত অভিষিক্ত হয়ে সুমিষ্ট ঘ্রাণ ছড়িয়ে দিল। মেহিনুর ওই স্বল্প আলোতে দেখতে পেল মাহাতিমের মুখটা তার দিকে চলে আসছে। খুবই ধীরভাবে মুখটা নিচে নামিয়ে মেহিনুরের কম্পন উষ্ঠজোড়ায় নিঃশ্বাস ছাড়ল সে। মেহিনুর খামচে ধরল মাহাতিমের সাদা কলারটা। আবারও হেসে দিয়ে মেহিনুরের থুতনির উপর ঠোঁট দুটো রেখে মৃদু চাপ দিল মাহাতিম। ফিসফিস করে নিজের ঠোঁট দুটো দ্বারা থুতনি ছুঁয়ে ছুঁয়ে বলল, তোমাকে প্রথম চুমুটা কোলে তুলে দিব বলেছিলাম, মনে আছে? কুঁকড়ে থাকা মেহিনুর চোখ খিঁচুনি দিয়ে জড়িয়ে যাওয়া গলায় বলল, মনে আছে। মেহিনুরের ঘাড়ের নিচে থাকা হাতটা উপরে তুলল মাহাতিম। চোখ বন্ধ করে থুতনি থেকে অধৈর্য যুগল সরিয়ে কিঞ্চিত উপরে তুলল। শীতলতার পরশের উষ্ণতার কোমলতা দিয়ে ঢেকে দিল সে। বহুদিনের আকাঙ্ক্ষিত আকুণ্ঠ আকুল স্পর্শের কাছে নত হয়ে মেহিনুর আদুরে অধর যুগল গাঢ় করে আঁকড়ে ধরল মাহাতিম। পিপাসিত মাটি যেমন বহুদিন বহুকাল পর পানির সঞ্চয় পেয়ে সবটুকু পানি শুষে নেয়, সেই আদরের ঠোঁট দুটোর তেমনইভাবে নিজের উন্মত্তার প্রকাশ করছিল সে। মেহিনুর অনবরত বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতে হাত দুটো কলার থেকে সরিয়ে মাহাতিমের ভেজা গলা ছুঁয়ে ছুঁয়ে ডান গালে রাখল। অপর হাতটা বাঁ গাল ছুঁয়ে ছুঁয়ে ভেজা চুলের ভেতর ঢুকিয়ে দিল। হঠাৎ মেহিনুর চমকে গিয়ে চোখ খুলে তাকালো। নিজের উন্মুক্ত পিঠটায় তরল কিছু আভাস পেয়ে তৎক্ষণাৎ চুল থেকে হাত নামিয়ে ফেলল। হাতটা নিজের পিঠের দিকে উল্টে নিয়ে সেখানে তরল স্পর্শ পড়ল। সারা শরীর অদ্ভুত ভয়ে কাঁটা দিয়ে উঠল মেহিনুরের। স্বাভাবিক হাতটা আচমকা কাঁপতে কাঁপতে নিজের চোখের সামনে আনতেই বুঝল ওটা রক্ত। কাপা হাত থেকে চোখ সরিয়ে মাহাতিমের দিকে তাকালো মেহিনুর। ব্যান্ডেজ গলে রক্ত বেরোচ্ছে, রক্তে মেহিনুরের পিঠ লেপ্টে যাচ্ছে। এই মানুষটা কি কাটাছেঁড়া ব্যথা অনুভব করে না? নির্বিকার চোখের পল্লবজোড়া বন্ধ করল মেহিনুর। তার বন্ধ চোখজোড়ার দুই কোল ঘেঁষে অশ্রু গড়িয়ে পড়ল নিঃশব্দে নির্লিপ্তে নিমেষে।